আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব। বলেছেন যে সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, এইটা বলেছেন রিজভী। হ্যাঁ, রুহুল কবির রিজভী তিনি এটা বলেছেন। আরো বক্তব্য এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই। শুনেন, তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো ওনার অনভিজ্ঞতাজনিত কারণে, বয়স কম, অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের, এবং রাজনীতিটা কি এটি উনি বুঝেন না। বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা, সেটা নাচতে না জানলে উঠান বাঁকা। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধী দলের দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের শুনেন, সরকারের কাজটা কি রে ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবনযাপনকে স্মুথ করা। গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়কে, ওনাকে বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন, গ্রামের বাজারে একদিন যান, গার্ড টার্ড সারা যায়, একা যাইতে বলেন, দেখে আসুক গ্রামের মানুষ কি বলে, মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। এত সোজা না, নিজে নাচতে পারতেছেন না, তাহলে কি তারা মানুষের পালস বুঝতে পারছেন না? তারা বুঝতেই পারছেন না। মন্ত্রিত্ব মন্ত্রণালয়তে আছেন, উপদেষ্টা নামক কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। কি বলছে উনি? কি বলছেন? যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত তুলে নেয়, 3 দিন টিকবে না এই সরকার, জাস্ট 3 দিন টিকবে না। আমি চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। বললাম তো, রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। তাহলে তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। সাপোর্টটা কি তারা অনুধাবন করছেন না? করা উচিত, করা তো উচিত। বললাম তো, এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর, এইটাই হলো অনভিজ্ঞতা। তারা তো নহার, তারা বুঝে, তারা যে কোথাও নাই, বুঝে, এটা বুঝে না, তারা কোথাও নাই। কিভাবে থাকবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা আছে খালি পোস্ট দেওয়ার জন্য, কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই, দেশটা অনেক বড়। তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন। আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার অ্যাবিলিটি আপনার আছে? আপনি এমন 21টা করে শুনলাম নাকি সংস্কার কমিশন করছে। এইগুলি করে তাদের কাজ, তারা দেশটাকে পথে আনবে। আনেন পথে, কোনো সমস্যা নাই, আমরা রাজি। তার আগে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন? কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে, এটাকে আমি আপ টু দ্য মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত দূর বাদ দেন, কিচ্ছু বুঝি না। ধরেন আমি কিছুই বুঝি না ভাই, আমি তো গণমাধ্যম বুঝি রে ভাই। গণমাধ্যমে তো আমার 35 বছর, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে, এটা কিছু হয়েছে? প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে? থাকে লন্ডনে, সে থাকে লন্ডনে, ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে। বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে। কিছুদিন আসছিল, কিছুদিন ডেপুটেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য, পরে পলাইছে, পরে বিদায় হয়েছে। তাকে দিয়ে কাজ চলে নাই, তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। আর যাদেরকে আনছে তাদের প্রত্যেককে আমি চিনি, নাম ধরে ধরে বলতে পারি। কি জিনিসটা আপনি এরা বাংলাদেশে গণমাধ্যম সংস্কার করবে? যদি কাইন্দা কয় আমার সামনে যে সংস্কার করবে, আমি ভাই বিশ্বাস করি না। বললাম তো, যদি অন্য কোন কমিশনটা হয়েছে, সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা কি সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে? জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার।
মাসুদ কামাল যদি একটু বলেন, সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে, ভালো কথা, মানে উপায়টা একটু জানতে চাই, সংবিধানকে কিভাবে সংস্কার করবে? এটা তো আপনি বেসিক প্রশ্ন করছেন, ওনারা একটা প্রস্তাব দিতে পারবেন সংবিধান সংস্কার করবে, কাজটা করাবেন কিভাবে? যে কোনো পৃথিবীতে অন্য অনেক কিছু আপনি একটা অধ্যাদেশ জারি করে একটা নির্ভয় আদেশে করতে পারেন, আপনি সংবিধানটা কেমন করে করবেন? সংবিধান করে একমাত্র একটি জনগণের, জনগণ কোথায় এখানে? তাহলে এটা করতে হবে আপনার গণপরিষদে। গণপরিষদ কই ভাই? এগুলো কি কারে কি বুঝাই এটা আমি বুঝি না। এখানে তাদের লেভেলে তারা ধরে নিছে যে সবাই তাদের মতো করে, তাদের চেয়ে একটু কম বুঝে অথবা তাদের সমান বুঝে, এটা ধরে নিছে। ভাই ঘটনাটা তা না, ঘটনা তা না। আমার ছোট বাচ্চা, বুঝছেন, যখন সে তারপরে যখন ৬-৭ বছর ছিল, তখন সে আমার বলতো, বাবা তুমি কিছু বুঝো না। যখন এটা বলতো তাহলে আমি জড়াই ধরতাম, আদর করতাম, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না। এদের এই অবস্থা, যারা তারা কয় তুমি কিছু বুঝো না। তাহলে শীর্ষক একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোনো দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত, মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেননি ৩৮% মানুষ, বাকিরা নিয়েছেন মোটামুটিভাবে। তাদের মধ্য থেকে যে সার্ভেতে উঠে এসছে 16% মানুষ বিএনপিকে ভোট দিবে, 11% জামায়াত এবং আরও এরকম আছে। কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ সেটা 40%, হ্যাঁ, এবং এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে। কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল, কোন এরিয়াতে করেছে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজপাড়াগাঁয়ে কোনো একটা জায়গায় করেছে, অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কীভাবে হয়েছে। জরিপে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, তারা কোনভাবে করেছে আমি জানি না। তবে আমি বলবো যদি 40% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, যে এটা যদি এসে থাকে 40%, আর 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে, যদি 40 দিবে ছাত্রদেরকে আর 44 দিবে না ভোটই, তো হয়ে গেল 84, 8 থাকে 16 যদি বিএনপিকে তাহলে 11 করতে গেল যে জামাতে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা মিলছে না। তাহলে এই জরিপ আমি বুঝতে পারলাম, আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত, ইমিডিয়েট। তাহলে এই 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতা চলে আসবে। সমস্যাটা কি? তো নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে, কাজে বিএনপি নির্বাচন চায়, বিএনপি তো মাথা খারাপ। আমি বিএনপির ব্যাপারটা কিছু বুঝি না। এই তারা বলতেছে যে বিএনপি সহ সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে, আবার বিএনপির এক নেতা আমার পাশে বসে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হইতে দিবে না। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা একটা কি হচ্ছে। আবার এখানে বিএনপি জরিপে বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে আবার বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি। বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এগুলি হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার একটা মাথা আমি ঘামাই না। আমি মাথা ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে, হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার তো কোনো চান্স নাই। যদি জামাতে ইসলাম জিতে তাহলে শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? তখন আমি বাজার করে খামো, এখন আমি বাজার করে খাই। তিনি আমার প্রতিনিধি হবে, আমার কথা বলবে, এই আস্থাটা আমাদের নাই কেন? না, এই আস্থাটা আছে আমাদের, তাদের উপর আস্থা আছে, প্রচন্ড আস্থা আছে। আস্থা না থাকলে ভোট দেই কেমন কিনা? ভোট তো কাউর দেই, আমি কেন দেই? আস্থা থেকে তো দেই, ভোট দিয়ে ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, ভোট দেওয়ার পরে আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমিই করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলি না, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতেই সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন না। আমার খালি এইটুকুই দাবি আপনাকে, সারা কিছু দাবিটা।
বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে, আগেটা নাকি পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পাড়ার এমন নমুনা দেখাইছে, মাস ঘুরে নাই, তেলের দাম 1,08,000 বেড়ে গেছে। এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও, নাই এই তেল নাই বাজারে। যেই 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেলো। এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। ভাই পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি তো ওই লোকগুলির মন্ত্রী, আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী, আপনি তো পাবলিকের মন্ত্রী না। সিম্পল। তাহলে এই সমস্ত লোক কেন মন্ত্রী বানাচ্ছে? এক ধরনের আরেকটি বক্তব্য আমি মানুষের পালস বুঝে কিছু বুঝে না, যেখানে যে বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তো তাই হলো। এতদিন যিনি ছিল উনি সিন্ডিকেট বুঝতো না, কিন্তু দাম বাড়ায় নাই। আর উনি তড়িৎ বেগে বুঝে নিয়ে সে 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিচ্ছে। উনি যে 8 টাকা বাড়াইছে, ভাই আমাকে একটা কাছে সিম্পলি বলেন, উনি কার মন্ত্রী? উনি জনগণের সঙ্গে আলাপ করছে, জনগণের মতামত দিচ্ছে, কোনো গণশুনানি করছে? ওনার প্রক্রিয়াটা কি? দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি? এগুলো যে মজুদ করছে কিনা, মজুদদারকে ধরার চেষ্টা করছে? কোনো কিছু করছে? কিছুই করে নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি, ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাড়লে চলে? কত বাড়লে চলে? 8 টাকা দিলাম, বাড়াই 8 টাকা। 8 টাকা আমার যে 8 টাকা খরচ বাড়লো, এই 8 টাকা উঠে দিবি আমরা? বাড়ালে দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে, এটাই কি তাহলে? এটাই চলছে। আমার দুঃখ বুঝছে, উনি ওই ব্যবসায়ীদের দুঃখটা বুঝছে, ব্যবসায়ীদের আবদারটা বুঝছে। ব্যবসায়ীদের দুঃখিত আবদার করছে, আপনি আসছেন আমাদের লোক, আমাদের জন্য একটু করবেন না? ঠিক আছে, করে দেখাই দিলাম। উদ্ভট, মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বাই করতে পারে না, যে নাকি জনগণের জন্য কাজ করবে। ভাই এদের তো কোনো মনে করেন, আমি বলি একটা আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি? আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ থাকে, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম ইকুয়েশন তাদের করতে। এদের তো কোনো ইকুয়েশন নাই, আসছে কয়দিন থাকবে চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফ বলতো না একবার, অনেকদিন আগে বলছে, আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব যাতে নাকি দেশের মানুষ মানে হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে এইটা কি ওরা শুনে নাই? উনি তো ভুল করছে, ওরা উচিত ছিল সবটা উপদেশে শোনানো, এমন কাজ করবো যে 1 মাস না পেরোতে 8 টাকা বাড়াই দেবো।